ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, নানা সুবিধা দেবার পরেও বেড়েছে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনায় খেলাপি ঋণের 2% ফেরত দিয়ে পুনঃতফসিল করে ঋণ পরিশোধের জন্য 10 বছর সময় দেওয়া হয়। অনেকে এই সুবিধা নিয়ে ঋণ পুনঃতফসিল করার ফলে খেলাপি ঋণ আদায় না করে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণ প্রায় 24,000 কোটি টাকা কমেছে। কিন্তু 3 মাসের ব্যবধানে জুন প্রান্তিকে আবারও বেড়ে গেছে খেলাপি ঋণ। প্রায় 3,500 কোটি টাকা বেড়ে জুন প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 96,000 কোটি টাকায়, যা বিতরণকৃত ঋণের 9.16%। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিবেদনে বলছে, ঋণ পুনর্গঠন, পুনঃতফসিল, উচ্চ আদালতে স্থগিতাদেশ প্রাপ্ত খেলাপি ঋণ, অবলোপনকৃত ঋণ সহ দেশে গত বছরের জুন পর্যন্তই মোট খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 3 লাখ কোটি টাকা। এদিকে দেশের বড় ঋণ খেলাপি কয়েকটি গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে নতুন গ্রুপ তৈরি করে ভিন্ন ভিন্ন কৌশলে আবারও ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে, যা দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন খাত বিশেষজ্ঞরা। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ঋণ খেলাপি বাড়ছে, নিয়ন্ত্রণে করণীয় কী। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, নানা সুবিধা দেবার পরেও কেন খেলাপি ঋণ বাড়ছে? খেলাপি ঋণ আসলে যেটা হয়েছে, খেলাপি ঋণের যদি শুরুটা যায়, একটা হচ্ছে যে আমাদের দেশের বিচার ব্যবস্থা, একটা হচ্ছে আমাদের ব্যাংকারদের অতি প্রফিট করার মনোবৃত্তি, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে এতগুলা ব্যাংক, সো একটা আনহেলদি কম্পিটিশন থাকে। সো মোটামুটি এই আরেকটা হচ্ছে কিছু ডিরেক্টেড লোনের ব্যাপার থাকে। আপনি জানেন ডিরেক্টেড লোনের ব্যাপার থাকে। আমি যদি বড় দাগে বলি, এই চারটাই হচ্ছে টু স্টার্ট উইথ। এবং এখন যেটা হচ্ছে, তারপরে যখন ধরেন আপনার কোনো লোন খেলাপি হয়, তখন আমরা কি করি? আমরা কালেকশন প্রসেসে যাই। দেখা যায় যে কালেকশন প্রসেসে গিয়েও আমরা অনেক সময় ওটা কেস করার ব্যাপার থাকে। যেমন ধরেন দেখি যে আমরা ব্যাংক থেকে দেখা যায় যে লেভেল অফ লয়ার আমরা এমপ্লয় করি, আবার যিনি ডিফল্ট করছেন তিনি অনেক বেশি বড় মাপের বা ওই রকম অনেক পয়সা খরচ করে উনি একজন লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করছেন। বেসিক্যালি ঘটনা ঘটে যে সমস্ত ঋণ গ্রহীতা উইলফুল ডিফল্টার, তারাই কিন্তু হচ্ছে আসল, এখানকে আমি বলবো যে তারাই হচ্ছে মানে মূল কি বল, ক্রিমিনাল বলা উচিত হবে কিনা জানি না, তারাই মূলত আসলে আমাদের সমস্যার সৃষ্টি করেছে আজকে। আমরা অবশ্যই ঋণ দিতে গিয়ে আমাদের ভুল হতে পারে বা ম্যাক্রো ইকোনমিক সিনারির জন্য খারাপ হতে পারে, কিন্তু সেখানে কিন্তু কাস্টমার হয়তো উইলিংনেসটা আছে কিন্তু এবিলিটি নাই। কিন্তু আমাদের দেখা যায় মেনি অফ দ্য কেসেস যে সমস্ত কথাগুলো আজকে উঠেছে, এদের বেশিরভাগই কিন্তু আসলে উইলিংনেসও নাই, অ্যাবিলিটি থাকলেও দিতে যাচ্ছেন, এবং তারা প্রথম থেকে টাকা নিয়ে চেষ্টা করে টাকাগুলো ডাইভার্ট করার জন্য। আমরা ব্যাংকাররা ওই পর্যায়ে অনেক সময় ঠিক মতো ফলো আপ করতে পারে নাই, আমরা ইউটিলাইজেশন অফ ফান্ডটাকে দেখি নাই। অনেক সময় আমরা তাড়াতাড়ি প্রফিট করার জন্য সেটা উপরের লেভেল থেকে হয়তো এসেছে, তাড়াতাড়ি ব্যাংকের প্রফিট বাড়াতে হবে, আমাদের ডিভিডেন্ড বেশি দিতে হবে, এই সমস্ত কারণে আমরা গেছি। আবার যখন কেস করতে গেছি, তখন দেখা যায় আমরা হয়তো কেস করলাম, তারপর পরে কিন্তু ওরা এর হায়ার লেভেলে গিয়ে ওরা একটা ভ্যাকেট করে ফেলছেন। তো ইন দ্য প্রসেস দেখা যায় যে একটা কেস আমাকে উইন করতে 7 থেকে 8 বছর লাগছে। এরপরে দেখা যায় আমাকে আবার এক্সিকিউশন কেস করতে হয়। একবার হচ্ছে আমি অর্থ ঋণ আদালতে গেলাম, অর্থ ঋণ আদালতে কেসটা উইন করলাম, দেন আই হ্যাভ টু গো ফর এক্সিকিউশন ফাইল। তো এই যে আপনার যে পুরো সিস্টেমের মধ্যে যে আপনার একটা ব্যুরোক্রেটিক জিনিসগুলো আছে, এবং একটা সেম টাইম দেখা যায় ক্যাপাসিটি ইস্যু আছে। উইথ ডিউ রেসপেক্ট টু জুডিশিয়াল সিস্টেম, আমাদের এখানে কিন্তু ক্যাপাসিটি ইস্যু আছে, যে আমরা কোথায় দেখা যায় জাজেস নাই অথবা বেঞ্চ নাই। আমরা অনেকদিন থেকে বলছি হাইকোর্টে একটা আমাদের বেঞ্চের দরকার আছে, আমরা পাইনি। বলা ছিল প্রত্যেকটা জেলা কিন্তু একটা করে অর্থ ঋণ আদালত থাকবে, সেটাও কিন্তু নাই। দেখা যায় নর্মাল সিভিল কোর্ট থেকে এগুলো আসতেছে। ইন দ্য প্রসেস দেখা যায় হাজার হাজার কেস ফাইল হয়ে আছে, এগুলি কিন্তু ডিসপোজাল তাড়াতাড়ি হচ্ছে না। অনেক সময় আমরা দেখতে পাই জাজরা আবার এম্বারেসড হয়ে যাচ্ছেন কোনো কেস ডিসপোজালের জন্য। আবার অনেক সময় হয়তো কোনো জাজ যাচ্ছেন, উনি টেম্পোরারি ওখানে যাচ্ছেন, তিনি হয়তো যেহেতু টেম্পোরারি যাচ্ছেন কোনো সিদ্ধান্ত যাচ্ছেন না। এই সব কিছু মিলিয়ে একটা খারাপ অবস্থা সৃষ্টি করতে। আমি যেটা বলছিলাম কম্পিটিশন, যেমন ধরেন আমার দুটো ব্রাঞ্চ আছে পটুয়াখালীতে। এখন পটুয়াখালীতে নিশ্চয়ই ভালো ব্যবসায়ী আছে,
আমি হয়তো গিয়ে বললাম যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমি 1 কোটি টাকা দেবো, আমি 1 কোটি টাকা দিলামও, প্রপারলি কোলাটারাল করলাম, প্রপার ডিউ ডিলিজেন্স করলাম। কদিন পরে আরেকটা এক্স ব্যাংক সে বলবে আমি তোমাকে 2 কোটি টাকা দেবো, তুমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যে কোলাটারাল দিয়েছো তার 50% দিলেই হবে। এরপরে আরেকটা ওয়াই ব্যাংক এসে বললো তোমার কোনো কোলাটারাল লাগবে না, আমি তোমাকে 5 কোটি টাকা দেবো। একটা ভালো লোক বুঝতেই পারেন টাকার ব্যাপার, তো দেখে হি ক্যান জাস্ট সাইন দ্য চেক অ্যান্ড গেট দ্য মানি। তো সে দেখলো যে একটা বিরাট প্রপার্টি বাইরে পড়ে আছে, কেনা যায়, কম দামে কেনা যাচ্ছে, কিনে ফেলে। কিন্তু ওই প্রপার্টি থেকে রিটার্ন তো কালকে আসছে না। ইন দ্য প্রসেস অনেক ভালো ভালো কাস্টমারকে আমরা দেখেছি এইভাবে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। মোটামুটি ইন নাটশেল এটা হচ্ছে মূল কারণ। জি ধন্যবাদ, আপনার কাছে আমি আবার আসবো। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, বিভিন্ন অনুসন্ধান বলছে দেশের বড় বড় কয়েকটি গ্রুপের কয়েক হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়ে আছে। এর মধ্যে কয়েকটি গ্রুপ আগের ঋণ শোধ না করে আত্মীয় স্বজনের নামে নতুন গ্রুপ তৈরি করে আবারও ঋণ নেওয়ার কৌশল নিয়েছে। এটা দেশের ব্যাংকিং খাতের জন্য কতটা ঝুঁকি তৈরি করছে বলে আপনি মনে করছেন? আসলে ক্যাটাগরি দুটাই, যে উইলফুল ডিফল্টার এবং এবং নর্মাল ডিফল্টার বা রেগুলার ডিফল্টার। আমি যদি উইলফুল ডিফল্টার হই তাহলে আপনি যত ব্যবস্থাই নেন, আমি তো আসলে টাকা ফেরত দেওয়ার জন্য টাকা নিইনি, আমি যে কোনো ভাবেই টাকা ফেরত না দেওয়ার কথাই চিন্তা ভাবনা করছি। সেক্ষেত্রে যেটা আপনি একটু আগে বলে আপনার কোশ্চেনের মধ্যে, যে যারা ডিফল্টার তারা আবার নতুন নামে বা আত্মীয় স্বজনের নামে বা নতুন কোম্পানি করে আবার নতুন করে টাকা পয়সা নিচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যাংকারদের ডিউ ডিলিজেন্সটা আরো আরো মানে অনেক কি বলে আরো সুগভীর হতে হবে। কারণ সেখানে ব্যাংকারের কেওয়াইসিটা বা ব্যাংকারকে তার কাস্টমার অ্যানালাইসিস করাটা সেক্ষেত্রে আরো বেশি আসলে অনুসন্ধানমূলক হতে হবে। যে যে এখন টাকা নিতে আসছে সে কি নতুন গ্রুপ, আর নতুন গ্রুপ হলে তো তাকে এত টাকা দেওয়া যাবে না, কারণ তার তো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, আর তার লিঙ্কটা কোথা থেকে এসে আসছে এগুলো অনুসন্ধান করার ব্যাপার আছে। তো সুতরাং যারা নাকি এখন এই নতুন নামে নিচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে মানে ব্যর্থতার দায়ভারটা ব্যাংকারদেরও যথেষ্ট আছে। কারণ এরা এই যারা একজন এসে আপনার কাছে ঋণ চাইলো আর আপনি তাকে দিয়ে দিবেন তা তো হয় না, তাই না? তাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, তার মার্কেট অ্যানালাইসিস করতে হবে, তার ক্রেডিট অ্যানালাইসিস করতে হবে, তারপরে তো আপনাকে ঋণের সিদ্ধান্তে আসতে হবে, তাই না? এই ক্ষেত্রে ব্যাংকারদের যেটা কাজ হবে, সেক্ষেত্রে আপনার ঋণ দেওয়ার ব্যাপারে তাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, ওই বরোয়ারকে অ্যানালাইসিস করতে হবে। কারণ বরোয়ার যদি আগের বরোয়ার হয় তার ক্রেডিট হিস্ট্রি নিতে হবে, যদি নতুন বরোয়ার হয় নতুন বরোয়ার তো চাইলে আপনি দিতে পারবেন না, তাই না? সুতরাং আপনাকে ওইরকম ভাবে অ্যানালাইসিস করে আপনাকে দিতে হবে। তো সেজন্য ব্যাংকারদেরও আসলে আপনার যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। আমরা নতুন যে পন্থাগুলোর কথা কিছুটা শোনা যাচ্ছে, যে যারা 2%-এ আপনি 10 বছরের সুযোগ পেয়েছেন তারা আবার নতুন করে অন্য কাউকে দিয়ে লোন নেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টা আসলে ব্যাংকাররা কতখানি, এটা কিন্তু সম্পূর্ণ ব্যাংকারদের দক্ষতার উপরে অনেকখানি নির্ভর করে। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন সেটা আসলে ব্যাংকাররা কতটুকু নিশ্চিত করতে পারবে? না, এটা ব্যাংকাররা নিশ্চিত না করতে পারলে ডেফিনেটলি হি উইল ডিক্লাইন দিস লোন, তাই না? এবং দুই একটা কেসে তো আপনাকে ডিক্লাইন করে দেখাতে হবে যে আপনারা ডিক্লাইন করছেন, কারণ চাপ তো ওরা দিবেই, কারণ ওদের তো উদ্দেশ্য হচ্ছে টাকা বের করে নেওয়া। সেক্ষেত্রে জনগণের ডিপোজিট রক্ষা করার ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যাংকারদেরও আপনার দুই এক জায়গায় প্রতিরোধ করতে হবে, এবং এভাবেই তাকে প্রতিরোধ করতে হবে, তাকে ডিক্লাইন করে, তাই না? সুতরাং সে চাইলো আর তাকে আমি শুধুমাত্র কোল্যাটারাল দিল বলে তাকে আমি ঋণ দিয়ে দিলাম, এই ঋণ ফেরত আসবে কিনা, লোকটা নতুন, আমি তাকে চিনিও না, তাই না? আমি যাকে চিনি না তাকে আমি এত টাকা দিব কোথেকে? তাকে এটি আমাদের ক্রেডিট। মানে এখন তো আপনাদের যা বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজনের খোঁজ খবরও নিতে হবে, যে এই লোকের আত্মীয় স্বজন কারা, জি এই লোকের আত্মীয় স্বজন কারা, তার লিঙ্ক থেকে আসছে, তাই না? তাকে জেনে শুনে আপনাকে ঋণটা দিতে হবে। তা না হলে তাছাড়া সে যেহেতু একজন নতুন বড়োয়ারকে আপনি নতুন বড়োয়ার উপর আপনি এত বেশি এক্সপোজার নিতেও পারেন। আপনাকে তো এক্সপোজার নেওয়ার একটা ধাপে ধাপে আপনাকে এক্সপোজার বাড়াবেন, তাই না? কিন্তু সৈয়দ মাহবুবুর রহমান যে প্রতিযোগিতার কথা বললেন, যে কে কত ব্যবসা আনতে পারবে, কত দিতে পারবে, সেই জায়গায় এটা কতখানি মানে এই সুযোগটাই তো অসৎ ব্যবসায়ীরা নিচ্ছে। না, আমি মাহবুব ভাইয়ের যতগুলো রিজন দেখিয়েছে, দিজ আর অল ফ্যাক্ট, এগুলোর সাথে একটু আমি কন্টেস্ট করতে যাচ্ছি না। কারণ আপনি যেটা বললেন, এখন আমাকে যদি ব্যাংকের ব্যবসা বাড়ানোর জন্য যদি এই ধরনের কাজকর্ম করতে হয়, তাহলে এট দ্য সেম টাইম আমাকে আপনার খেলাপি ঋণ বেড়ে যাবে সেটাও অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাই না? এবং এই ক্ষেত্রে এসে যেটা মাহবুব সাহেব একটু আগে বললেন, যে ব্যাংকের বোর্ড গুলোরও আসলে আরো একটু প্রুডেন্ট হতে হবে, যে আপনার মানে
মানে কি বলে ইররেশনাল যে টার্গেট দিয়ে দিচ্ছে। আমি ওই প্রসঙ্গে আপনার কাছে আবার আসছি, কারণ বোর্ডে যারা আছেন তাদের বিরুদ্ধেও তো প্রচুর অভিযোগ রয়েছে। বোর্ডে থাকলেই যে আপনার একেবারে সবকিছু ঠিক হয়ে যাবে তা তো নয়, তারা তো নিজেরাই বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকেন। এগুলো নিয়ে আপনার কাছে নিশ্চয়ই আমি আবার আসবো। জনাব আনোয়ার পারভেজ, দেশে এমন অনেক ভালো উদ্যোক্তা আছেন যারা ঋণ নিয়ে তাদের ব্যবসার সম্প্রসারণ করছেন, জান দিয়ে দিচ্ছেন। আবার একটি গ্রুপ আছে যারা পাচারের উদ্দেশ্যেই ঋণ নিয়ে বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছেন। এ ধরনের ঋণ খেলাপিদের কারণে ভালো উদ্যোক্তারা কী ধরনের সংকটে পড়ছেন? কি ধরনের সংকট? আপনি যে প্রোগ্রামটা স্টার্ট করলেন, এটা স্টার্ট করলেন এইভাবে যে বাংলাদেশে এটাকে কি বল, ডিফল্টার অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। বন্ধ ঋণের সংখ্যা বাংলাদেশ ব্যাংকের হিসাবে এখন হলো আপনার ৯৮,০০০ কোটি টাকা। আপনি বলতেছেন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বলতেছে এটা অলমোস্ট লাইক 300,000 crore টাকা, মানে 3 লক্ষ টাকা। দেখেন, এটা যখন বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি কস্ট অফ ফান্ড কিন্তু বেড়ে যায়। ব্যাংকগুলিকে প্রভিশন করতে হয়। ব্যাংকগুলি যখন প্রভিশন করে তখন ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যায়। ইন্টারেস্ট রেট নিয়ে আমরা কিন্তু সারাক্ষণ চিল্লাচিল্লি করছি, এই ইন্টারেস্ট রেটে তো ব্যবসা করা যায় না। এটা যেমন একটা পার্ট। আরেকটা পার্ট হলো যে জেনুইন ব্যবসায়ীরা তখন যেই মুহূর্তে তার টাকা দরকার সে টাকাটাও কিন্তু সে তখন পায় না। সে তার এক্সপানশন বলেন বা কন্টিনিউশন অফ বিজনেস বলেন, সেটাও কিন্তু হচ্ছে না। আবার অন দ্য আদার হ্যান্ড ব্যাংকে যেসব সমস্যাগুলি হচ্ছে তারাও কিন্তু সারাক্ষণ এক্সস্টেড সিচুয়েশনের মধ্যে থাকে। তারা কিভাবে এই মন্দ ঋণগুলিকে কালেকশন করবে, তারা সেই ধান্দায় থাকতে গিয়ে তাদের যে কম্পিটেন্সি আর ক্যাপাসিটি বিল্ড আপ সে জায়গাও কিন্তু তারা আর ওইভাবে অ্যাড্রেস করতে পারে না। এবং যে কারণে দেখা যায় যখন কোনো অর্গানাইজেশনগুলি আপনি দেখবেন যে ডিফল্ট যারা করে তাদের অনেক ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্কিং টার্ম লোনগুলি দিচ্ছে, মেশিনারি টেশিনারি এগুলি সব, অথচ ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু এনাফ দেওয়া হচ্ছে না। যেমন ধরেন এখন কোভিড, এই যে কোভিড পিরিয়ডে অনেকে দেখা যাবে যে কস্ট হচ্ছে কিন্তু প্রোডাকশন হচ্ছে না, কিন্তু কস্ট কিন্তু ইনকার করতেই হচ্ছে। এখন যে প্রোডাকশন যে হচ্ছে না, আবার যখন অর্ডার আসবে তখন যে এনাফ যে ক্যাপিটাল ইয়াটা লাগবে তাকে ইনফিউশন করতে হবে, সেটাও কিন্তু সে তখন কিন্তু পাবে না। এবং ব্যাংকে কোনো ব্যাংকে আমি মেজরিটি ব্যাংকে আমি দেখেছি যে তারা সেক্টর ওয়াইজ স্টাডি করা এবং কোন ইন্ডাস্ট্রিতে আসলে কি ধরনের ইনভেস্টমেন্ট দরকার এবং কোন টাইমে দরকার বা কিভাবে দরকার, এই জিনিসগুলি কিন্তু অনেকে জানে না। কিন্তু এখানে কিন্তু সবকিছু হয়ে গেছে হলো রিলেশনশিপ বেস। সো এগুলি হয়ে যায় হলো যে জেনুইন ব্যবসায়ীদের জন্য একটা হিন্ড্রেন্স। কস্ট অফ ফান্ড হাই, সময় মতো ফান্ড আর আসে না এবং সে তার ব্যবসাকে কিন্তু সম্প্রসারিত করতে কিন্তু পারে না। ক্রাইসিস কিন্তু হতেই পারে। ব্যবসা যখন করা হয় কেউ গ্যারান্টি দিতে পারে না যে প্রতি বছরই তার প্রফিট হবে আর সবসময় গ্রোথটা এই যে পজিটিভ থাকবে, নট নেসেসারি। এতে কোভিডের সময় ভালো অর্গানাইজেশনগুলো কিন্তু বসে আছে। কিন্তু জনাব আনোয়ার পারভেজ, আমরা কিন্তু বলছি এবং আপনাদের কথা থেকে যেটা উঠে আসছে যে বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু ভালো, তারা অনেক কষ্ট করে আজকে বড় বড় সাফল্য করেছে। কিন্তু কিছু ব্যবসায়ী যাদের ইচ্ছাকৃত ডিফল্টের কারণে কিংবা তাদের বিভিন্ন এইসব কারণে অন্য সবাইও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কেন এই অল্প সংখ্যক লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না? ইটস এ ভেরি গুড কোশ্চেন। দেখেন, এখন আপনি আসেন উইলফুল ডিফল্টার আর ডিফল্টারের। যারা উইলফুল ডিফল্টার আপনি যদি সেদিকে তাকান দেখবেন যে এদের নাম্বার কিন্তু লিমিটেড। এমন সবসময় কিন্তু আমরা ওনাদের এই অর্গানাইজেশনগুলিরই বা এই মানুষগুলোরই কিন্তু নামগুলি শুনে আসছি গত 15-20 বছর ধরেই। কিন্তু এখন এটা আইডেন্টিফাই করার দায়িত্ব কিন্তু ব্যাংকারদের। আপনাকে আরো একটা জিনিস মনে রাখতে হবে। দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন স্বাধীন হয় তখন কিন্তু আমরা কেউ ব্যবসায়ী ছিলাম না। কিন্তু মাত্র 25টা ফ্যামিলি কিন্তু বিজনেসম্যান এই দেশে, তারাই মিলিয়নার ছিল। 20-25 লক্ষ টাকার অ্যাসেট এক একজনের এভারেজলি ছিল। কিন্তু আস্তে আস্তে কিন্তু বাঙালি ব্যবসায়ী হয়ে গেছে। এবং এরপর যখন ইন্ডাস্ট্রিতে আসছে, ইন্ডাস্ট্রি ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড।
ট্রেডিং এবং ইন্ডাস্ট্রি টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। কিন্তু এগুলিতে সিজেন্ট হয়তো কিন্তু 2-3টা জেনারেশন লেগে যায়, এবং আনফর্চুনেটলি যারা শুরুর দিকে আসছে ওরা অনেকে কিন্তু হয়তো টাকা ছিল, ইনভেস্টমেন্ট করছে, কিন্তু এই যে ইন্ডাস্ট্রির যে কনসেপ্ট, ইন্ডাস্ট্রি চালানোর যে দক্ষতা, সে প্রফেশনাল লোকও ছিল না, এবং ওনারাও কিন্তু ওইভাবে কিন্তু হয়নি। পৃথিবীর সব দেশে দেখা গেছে যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন দেখা গেছে যে ডিফল্ট করে, অমুক করে, এবং একটা জায়গায় এসে তারপরে কিন্তু থার্ড জেনারেশন থেকে কিন্তু এগুলি মোর ম্যাচিউরড রূপ ধারণ করে। আমাদের দেশেও কিন্তু আনলাইকলি ইন দ্য সেম স্টেজ। আপনি যদি খেয়াল করেন যে গত 15-20 বছর ধরে যারা ব্যবসায় আসছে, আপনি জিজ্ঞাসা করেন মাহবুব ভাইদেরকে, ওনারাও স্বীকার করবে যে এদের মধ্যে কিন্তু উইলফল ডিফল্টারের সংখ্যা নাই, খুবই কম, নেগলিজেবল, এবং আনসাকসেসফুলও কিন্তু খুব কম। বিকজ তারা যখন আসে তারা প্রফেশনাল এডুকেশন বলেন আর প্রফেশনাল নলেজ বলেন, এই দুইটা নিয়েই কিন্তু আসছে। এখনের জেনারেশন কিন্তু আরো মোর কর্পোরেট কালচার তারা এখন চিন্তা করে। বাট কোশ্চেনটা হলো, এই যে যাদের আগের থেকে আমরা শুনে আসছি উইলফুল ডিফল্টার হিসাবে, বা যাদের নাম বারবারই আসতেছে গত 15-20 বছর ধরে, তারা সবাই যে উইলফুল ন, কেউ কেউ কিন্তু ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস, এগুলো পলিটিক্যাল ভিকটিম। তাদের কথা কিন্তু সেপারেট, তাদেরকে আপনার সাপোর্ট দেওয়া উচিত। বাট যারা উইলফুল তাদেরকে কিন্তু অবশ্যই আইনের মধ্যে এনে আর একটা স্ট্রাকচার করে কিন্তু তাদেরকে স্টপ করে দেওয়া উচিত। আদারওয়াইজ ওদের মিসকন্ডাক্টের জন্য আর ওদের কারণে কিন্তু আপনি যারা নতুন আসতেছে সবাইকে কিন্তু এই কস্ট বিয়ার করতে হচ্ছে। প্রাইম মিনিস্টারকে বলতে হচ্ছে 9% মধ্যে ইন্টারেস্ট রেট নিয়ে আসেন। আজকে যদি এই 94,000 বলেন আর 1,00,000, 1.5 লাখ বলেন আর 3 লক্ষ কোটি টাকা যদি আজকে ক্লাসিফাইড না হইতো, তাহলে কিন্তু এই ইন্টারেস্টেড নয় কেন, এটাকে 6% আনতেও কিন্তু 6-7% আনতেও কিন্তু মাহমুদ ভাইদের কষ্ট হইতো না, এবং ওনারা কিন্তু বোল্ডলি বলতো উই ওয়ান্টেড টু গিভ ইট। আজকে চিন্তা করেন, যদি 6-7% ইন্টারেস্টেড আমি যদি ব্যবসা করতে পারতাম, তাহলে ব্যবসাটা কোথায় যেত? আজকে এসএমই আমরা গ্রো করতে পারতেছি না, এসএমইতে পড়ে যায় 14-15 থেকে 20%। অথচ এই দেশে এসএমই কে অ্যাড্রেস করা উচিত সবচেয়ে বেশি এই মুহূর্তে। জি আনোয়ার পারভেজ, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো বাংলাদেশের দেউলিয়া আইন বলে এই জিনিসটা কিন্তু ওয়ার্ক করে না। দেখেন অন্যান্য দেশ, আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, প্রত্যেকে কিন্তু ওরা এখন কিন্তু বলে দিচ্ছে যে আমরা কিন্তু দেউলিয়া হয়ে গেছি। বড় বড় জেসি পেনির মতন কোম্পানি, কেমার্ডের কোম্পানি, ওখানে কি হয়? ওখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর আসে। অ্যাডমিনিস্ট্রেটর হলো গভর্নমেন্ট প্লাস ব্যবসায়ী অ্যাসোসিয়েট। এখান থেকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর এসে, প্রফেশনাল লোকরা আসে, সিএ ফার্ম থেকে লোক আসে, ওরা কিন্তু টেক ওভার করে দেন দে স্টার্টেড টু গিভ এ গাইডলাইন যে এই অর্গানাইজেশনটা কিভাবে ভায়াবল করা যায়। কিন্তু আমাদের দেশে তো স্বতন্ত্র পরিচালক বসেও কাজ হচ্ছে না, দেখা যায় তারা তাদের পেটের ভিতরে ঢোকা, তাদের নিজেদের লোককেই বসানো হয়। না, কাজ হয় না এক জিনিস, আপনি যখন ইনস্টিটিউশনাল রূপ দিবেন তখন অটোমেটিক্যালি কাজ করতে কিন্তু বাধ্য হবে। আপনি এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডিজ হবে, কিন্তু ইটস এন ইনস্টিটিউশন রান বাই আন্ডার দ্য গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হবে, এবং এখানে থাকবে হলো সিএ ফার্ম থেকে মানুষ, অ্যাসোসিয়েশন থেকে, এখানে থাকবে হলো এনবিআর এর থেকে, জি আনোয়ার পারভেজ, আপনার কাছে আবার আসবো, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে মানুষ, আপনার কাছে আবার আসবো। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, এই কৌশলে কি খেলাপি ঋণ আদৌ কমিয়ে আনা সম্ভব? জানার চেষ্টা করব আপনার কাছ থেকে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি খেলাপি ঋণ নিয়ে। জনাব মাহবুবুর রহমান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিলাম, যে কৌশলে আমরা খেলাপি ঋণ আদায়ের চেষ্টা করছি, নানা ধরনের সুবিধা দিচ্ছি, এটা আসলে কতটুকু কার্যকরী? মূল কথা দেখতে হবে আমার ক্যাশ ফ্লোটা আছে কিনা, এবং যেটা বারবার কথা হচ্ছিল উইলফুল রেগুলার ডিফল্ট, বিকজ অফ
external circumstances or for any reason beyond your control হচ্ছে কিনা, ঠিক আছে? এখন যে সমস্ত ইস্যুস গুলো আমরা যদি 2015 সালে আমরা দেখেছি, আপনার হয়েছিল, আপনার রিস্ট্রাকচার হয়েছিল, মেজর রিস্ট্রাকচার হয়েছিল। আমরা 2019 সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটা গ্রুপকে লার্জ লোন রিস্ট্রাকচার করে দেওয়া হয়েছিল, বাট আপনারা দেখেন ওখানে কিন্তু তেমন কোনো ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট আমরা পাই নাই। অ্যান্ড দেন ইউ কাম টু 2019 সালে যেটা হয়েছে যে আমরা ওই যে 10 বছর 1+9 2% ডাউন পেমেন্ট করে যেটা দেখলাম, সেটা কেমন হবে সেটা সময় বলে দিবে। যেহেতু এখন কোভিড, তো তখন কোভিড ওয়াজ নট কনসিডার্ড বিকজ কোভিড আমাদের কারোরই রেডারে ছিল না। বাট তারপরও ধরেন যে সমস্ত কোম্পানিগুলো আমরা দেখছি বা যেগুলো আমরা করেছি, সেখানে যদি দেখা যায় হ্যাঁ হয়তো আমরা একটা ব্রিদিং স্পেস নিয়েছি, আমাদের এনপিএল ওয়াজ ভেরি হাই, সেই সব কারণে হয়তো আমরা একটা চেষ্টা করেছি, দেখি না একটা ডাউন পেমেন্ট দিয়ে একটা সুযোগ দিয়ে কিছু টাকা পাওয়া গেলে যদি একটা সুযোগ দেওয়া যায়, হয় না একটা কোরামিন দেওয়া হয় যে যদি রুগীটা আবার বা লাইফ সাপোর্টে দিয়ে যদি আমরা ভেন্টিলেশনে দিয়ে যদি নিয়ে আসতে পারি, ইটস এ গুড ইনিশিয়েটিভ। সরকার বলেছেন আমরা করেছি একটা সুযোগ দেওয়ার মতো। কিন্তু আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্স দেখি, প্লাস আমরা এই সমস্ত কোম্পানির যদি ক্যাশ ফ্লোটাকে দেখতে চাই, আসলে কিন্তু আমাদের মনে হয় এখান থেকে খুব বেশি কিন্তু ফিরে আসবে না। ইন দ্য প্রসেস আমরা হয়তো ফর দ্য টাইম বিং আমরা আমাদের এনপিএলটাকে অ্যাডজাস্টমেন্টের জন্য কিছু আমরা স্টেপস নিয়েছিলাম, সেটাকে আমি ইলজিক্যাল বলবো না, সেটা রাখতে পারি ঠিক, কারণ আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো পানিতে ভেসে থাকতে হবে। আমাকে ভেসে থাকার জন্য কিছু কিছু কাজ আমাকে করতে হবে, যার মাধ্যমে ভেসে থাকবো। ইন দ্য প্রসেস আমি এই সময়ের মধ্যে আমি আমার ব্যালেন্স শিটটাকে ঠিক করে নিব, আমি আমার প্রভিশন বিল্ড আপ করবো, ইনকাম না নিয়ে ইনকাম সাসপেনশনে নিয়ে যাব, আমার তাহলে আমি ব্যালেন্স শিটটাকে স্ট্রঙ্গার করবো। সো যখন এই রিশিডিং বা রিস্ট্রাকচারিং এর টাইমটা শেষ হয়ে যাবে, তখন যদি কোম্পানি নাও ফেরত দেয়, আমি কিন্তু আমার যেহেতু ব্যালেন্স শিটটাকে স্ট্রঙ্গার করেছি, আমি তখন হিটটা নিতে পারবো। তো সেটা একদিক খারাপ না যেটা আমরা নিয়েছি, কিন্তু আমার কাছে এটা মনে হয় আসলে আগামী, যেহেতু আমরা দেখেন এই কোভিডের সময় যে দেখছি যে অনেক কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে কিনা উই ডাউট। অনেক মিডিয়াম এন্টারপ্রাইজ, ইভেন স্মল এন্টারপ্রাইজ মে নট সার্ভাইভ আফটার কোভিড। যদিও আমরা এই যে পেমেন্ট পজ এসছে, এই যে ধরনের 9 মাস পেমেন্ট পজ, কিন্তু অনেকেই তো আবার আছে যে এই কোভিডকে দারুণ সুযোগ হিসাবে কাজে লাগিয়েছে। এগেইন ওই যে উইলফুল ডিফল্টার, এটা সবসময় কিন্তু সুযোগ নেই। আসলে আমার কাছে মনে হয় এখানে আমাদের কিছু এক্সাম্পলারি অ্যাকশন নিতে হবে অ্যাগেন্স্ট সাম অফ দ্য লিডিং ডিফল্টার্স, লিডিং উইদিন ইনভার্টেড কমা, যাতে করে আমরা দেখাতে পারি আসলে আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে, আমাদের সব ধরনের সদিচ্ছা আছে। তুমি যদি টাকা নাও, টাকা ফেরত দিতে হবে, তাহলে কিন্তু আমরা আমার মনে হয় আমরা উন্নতি দেখতে পাবো। ব্যাংকরাপসি একটা কথা পারভেজ বলেছেন, ব্যাংকরাপসি একটা কিন্তু আসলে এখানে কিন্তু অনেক ধরনের ফ্লজ আছে। তাহলে কি ঋণ নেওয়ার ক্ষেত্রে এখন ডিএনএ টেস্ট করতে হবে? সেইটাই না, সেই হেতু যাবেন আপনার ডিএনএ এর মধ্যে চলে আসতে হবে যে আমি ডিফল্ট করব না, আমি টাকা নিব তখনই যখন আমি টাকা ফেরত দিতে পারবো। কিন্তু বিকজ আমি টাকা নিলে আমি জানি আমাকে পানিশমেন্ট হবে, আমার যা কোলাটারাল সেটা ক্যান বি সোল্ড। এখন যেটা হচ্ছে যে কোলাটারাল দিচ্ছি, বাংলাদেশে 12 লক্ষ টাকা কোটি টাকার মতো আপনার লোন আছে, আপনি যদি কোলাটারাল চিন্তা করেন আসলে এখানে তেমন কিছুই নাই। হ্যাঁ, এখানে এবং দেখা গেছে এই কোলাটারাল কটা ব্যাংক কোলাটারাল এনক্যাশমেন্ট করে টাকা উদ্ধার করতে পেরেছে সেই সংখ্যার কিন্তু বেশি নাই। বিকজ যদি কোর্টের প্রসেস এন্ড এভরিথিং চিন্তা করে দেখা যায় এটা বিরাট বড় একটা প্রসেস চলে যায়। ব্যাংকরাপসি এক নিয়ে কথাবার্তা চলছে যে ব্যাংকরাপসি একটা কিন্তু আরো এফেক্টিভ করা যায় কিনা। আসলে এখানে কিন্তু অনেক ধরনের ইফস এন্ড বাট আছে, বিকজ ব্যাংকরাপসি একটা কার আপনার এবং আপনার যে পার্সোনাল গ্যারেন্টার যারা থাকবে, যারা এখানে ডিরেক্টর থাকবে তাদের বিরুদ্ধে। এখন দেখা যাচ্ছে যেহেতু অস্বচ্ছতার ব্যাপার আছে, অনেক অ্যাসেট তো আমি বুকিং করি না কোম্পানির নামে, অনেক অ্যাসেট বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে, যেটা আপনি একটু বলছিলেন, অনেক অ্যাসেট বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। আমি তো সেটাকে ধরতে পারছি যে আমি যখন ব্যাংকরাপসি অ্যাক্টের মধ্যে আনছি, আমি XYZ কোম্পানি এবং তার যারা ওনার্স আছে তাদেরকে ধরতেছি। এই যে আপনি একটু বলে যে ছেলে বা মেয়ে ওদের নামে এখন নতুন করে তারা কোম্পানি খুলছে বা টাকা নিচ্ছে, এখানে কিন্তু বিরাট একটা রোল ব্যাংকারদের আছে। এখানে আমাদেরকে উই নিড টু ট্রাই টু এনশিওর যে এই যে তার ছেলে মেয়েরা অন্যরা যে টাকাটা না পায়, তাহলে কিন্তু আমাদের ডিফল্ট কিন্তু আরো বাড়বে। সেখানে কিন্তু আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এমনি উই আর গোয়িং টু ভেরি টাফ টাইম, সেটা আরো ভঙ্গুর হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের সবাইকে মানে সজাগ থাকবে। জি, ধন্যবাদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। দেশে খেলাপি ঋণ কমিয়ে আনবার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আসলে রয়েছে বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জ তো এখন মূলত আসতেছে গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্ট থেকে, কারণ মানে ওই যে বলা হলো না একটু আগে মাহবুব সাহেব বললেন যে পলিটিক্যাল কমিটমেন্ট,
বা রাজনৈতিক সদিচ্ছা, তো গভর্নমেন্টেরই তো সদিচ্ছা নাই। এই যে যখন নাকি লাস্ট বাজেট ডিক্লেয়ার করার সময় বলা হলো যে খেলাপি ঋণ কমবে কিভাবে, আমরা তো খেলাপিদের একটা এক্সিট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই ধরনের কথাবার্তা যদি একদম একদম টপ লেভেল থেকে বলা হয়, তখন খেলাপি ঋণ গ্রহীতারা এটা কখনোই আপনার মানে অনুৎসাহিত না হয় উৎসাহী হবে খেলাপি করার জন্য, তাই না? সুতরাং পলিটিক্যাল কমিটমেন্ট ইজ দ্য ফার্স্ট, যে গভর্নমেন্টের সদিচ্ছা থাকতে হবে যে আমরা খেলাপি ঋণ কমাতে চাই। তারপরে ব্যাংকাররা তখন সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনও যেতে পারে। ব্যাংকারদের কোনো দোষ নেই আমি তা বলি না, ব্যাংকারও যথেষ্ট পরিমাণে রেসপন্সিবল আছে, তাদেরও মানে পলিসি মেকিং এ বলেন বা তাদের প্রুডেন্ট লেন্ডিং এ বলেন, সব জায়গায় বেশ কিছু প্রবলেম আছে। বাট অন দ্য টপ অ্যাবাভ এভরিথিং পলিটিক্যাল কমিটমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। পলিটিক্যাল কমিটমেন্ট যদি থাকে, তাই না, বা এই যে খেলাপি যারা করে তাদেরকে যদি আমি বিচারের সামনে যদি নিয়ে আসতে পারতাম, তাহলে ডেফিনেটলি ওরা কখনো উৎসাহী হতে পারবে না, তাই না? এখন এক্সিট মানে কি? এখন এক্সিট মানে আমার মনে হয় যে ওনারা চাচ্ছে, পলিসি মেকাররা চাচ্ছে যে তাদেরকে মাফ করে দেবে। ওই ধরনের যদি অ্যাটিটিউড থাকে এবং ওইটাই যদি আপনার এনভায়রনমেন্টকে যদি ডমিনেট করে, তাহলে ডেফিনেটলি খেলাপি ঋণ কমানো একটা। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, একটা কোম্পানি 18টি ব্যাংক থেকে 6,000 কোটি টাকা ঋণ খেলাপি করে ফেললো, 18টি ব্যাংক থেকে, কিভাবে সম্ভব হয়? এর তো অনেক বড় হাত, কিভাবে সম্ভব? তাই না? এই যে 18টা কোম্পানি থেকে সে ঋণ নিচ্ছে, আর আমরা 18টা ব্যাংক, আমরা এই যে 18টা ব্যাংক থেকে ঋণ নিচ্ছি। না, আমার প্রশ্ন হলো তাহলে কি সবগুলো ব্যাংকে কি সুশাসনের ঘাটতি ছিল? তাদের কি সুশাসন সমস্যা? তো একটা আমাদের বিরাট সমস্যাই এখন, মানে সুশাসন, আপনি যে ক্রেডিট ম্যানেজমেন্টের কনটেক্সটে গভর্নেন্সটা আপনি কিভাবে দেখবেন? ক্রেডিট ম্যানেজমেন্টের মানে কনটেক্সটে গভর্নেন্স, আসলে গভর্নেন্সের ব্যাপারটা হচ্ছে যে আমাদের বোর্ড পলিসি তৈরি করে দেবে, ম্যানেজমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করবে, তাই না? ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করার অর্থ এই না যে যাকে খুশি তাকে ঋণ দেয়। এখন কেউ যদি একজন ঋণের জন্য অ্যাপ্লাই করে, তাকে তো তার সম্বন্ধে আমার খোঁজ খবর নিতে হবে। 18টা ব্যাংক এরা কখনোই নিজেদের মধ্যে কোনো এক্সচেঞ্জ অফ ইনফরমেশন হয় নাই যে একটা কোম্পানি বিভিন্ন ভাবে 18টা ব্যাংক থেকে ঋণ নিয়ে যাচ্ছে। তার মানে ডেফিনেটলি 18টা ব্যাংকের মধ্যে, মানে সবগুলো ব্যাংকের মধ্যে প্রুডেন্ট লেন্ডিং পলিসির একটা অভাব। তাহলে ব্যাংকগুলো যে কেওয়াইসির কথা বলে, সেই কেওয়াইসির প্র্যাকটিসটা কোথায়? প্র্যাকটিসটা নাই। কথা ছিল যে আপনি প্রথমে কেওয়াইসি করবেন, সিআরজি করবেন বা আইসিআরআর করবেন, তারপরে ইউ উইল টেক দ্য লেন্ডিং ডিসিশন। এখন আমরা এখানে যেটা করি যে প্রথমে আমরা লেন্ডিং ডিসিশন নেই, তারপরে আমরা সিআরজি বা আইসিআরআর তৈরি করি। ওই যার জন্য এগুলো একটাও আপনার সমস্ত লোনগুলো আলটিমেটলি আপনার। জি, ধন্যবাদ জনাব আনোয়ার পারভেজ। অনেকে উচ্চ আদালতে স্থগিতাদেশ নিয়ে বিদেশি জীবনযাপন করছেন, কিন্তু ব্যাংকের ঋণ পরিশোধ করছেন না। এদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আপনি কিন্তু ব্যবসায়ীকে প্রশ্ন করতেছেন, আরেক ব্যবসায়ীকে কি করা উচিত, এটা বোধহয় একটা আনফেয়ার প্রশ্ন। আমি একজন ভালো ব্যবসায়ীকে জিজ্ঞেস করছি, একজন দুষ্টু ব্যবসায়ীর কথা। হ্যাঁ, যেমন আমি আপনাকে আগে একটা কথা বললাম, আপনি কিন্তু একজন ব্যবসায়ী নেতাও, আমি ব্যবসায়ী নেতাকেও জিজ্ঞেস করছি। উইলফুল ডিফল্টার যারা, তাদেরকে কিন্তু আইনের মধ্যে আনতেই হবে। এর মধ্যে অন্য কোনো চিন্তা করার কোনো অবকাশ রাখে না এখানে। এখন আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি সেটা হলো যে, দেখে, একটা হলো হয়ে গেছে এবং উইলফুল কারা, দ্যাট ইজ অলসো আইডেন্টিফাইড। এখন তারা যখন আইডেন্টিফাইড, উইলফুল কারা, কেউ আছে যে ইচ্ছাকৃত না, তারা হলো সিচুয়েশনের কারণে হয়েছে, ওদের কেস আলাদা, ওরা তাদের সাথে একভাবে ব্যাংকগুলি বা সরকার একভাবে তাদের সাথে কাজ করবে। আর যারা উইলফুল, তাদের ওইটা ডেফিনেটলি, যেটা দেউলিয়া আইন যেটাকে আমি বলেছিলাম, যেটা আমেরিকা বলেন ইউরোপে কাজ করছে, গভর্নমেন্ট হ্যাজ টেক ওভার দিস ম্যানেজমেন্ট। আমি কিন্তু মনে করি, কারণ ওখান থেকে কিন্তু আর কোনো কিছুই পাবে না, এবং গভর্নমেন্ট সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসায় হোক, প্রফেশনাল লোকগুলিকে দিয়ে, এবং সেই জিনিসগুলিকে এখন টেক ওভার করবে। সেকেন্ড হলো, ফার্দার যাতে ডিফল্ট না হয়, আর যাতে ঋণ খেলাপি না হয়, সেটার জন্য কি করা উচিত। দেখেন, এই কোভিড কারণে পুরা দেশে কিন্তু, যেটা একটু আগে মাহবুব ভাই বললো, যে অনেকে কিন্তু বিপদে পড়ে যাবে, অনেক ছোট বলেন, মাঝারি বলেন, ইভেন অনেক বড় ব্যবসায়ীও, তারা কিন্তু ইচ্ছাকৃত না, তারা কিন্তু বাই দ্য সিচুয়েশন, বাই দ্য এই যে কোভিড কারণে, দে উইল অলসো হ্যাভ এ বিগ ট্রাবল। তারা যদি ডিফল্ট না হয়, সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন, সেটা হলো যে, দেখেন,
মেজরিটি ক্ষেত্রে টার্ম লোনগুলি আমরা বড়রা আর মাঝারিরা আমরা নিয়েছি কিন্তু 5 বছরের জন্য, নাহলে 6 বছরের জন্য এই ধরনের। যখন কোভিড থাকবে না, ব্যবসা যখন ভালো হবে, তখন প্রত্যেকে কিন্তু তার ক্যাশ ফ্লোকে ঠিক রাখার চেষ্টা করবে, যাতে করে প্রোডাকশনটা সে কন্টিনিউ করতে পারে এবং রাদার বেশি করে প্রোডাকশন করতে পারে। সেই ক্ষেত্রে ক্যাশ ফ্লো উইল বি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় যদি তাকে এই 5-7 বছরের ইন্টারেস্টকে, কারণ এখন যেসব ইন্টারেস্টগুলি ডেফার্ড করা হচ্ছে এটা কিন্তু অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে এবং তাকে পেমেন্ট করতে হবে, কিন্তু তার ক্যাশ ফ্লোতে প্রবলেম হয়ে যাবে। এবং এই 5-7 বছরের যে টার্ম লোন, সেটাকে আমি মনে করি 12 থেকে 14 বছরে নিয়ে যাওয়া উচিত, যদি ওনারা যদি দেখতে চায় যে ফার্দার আর বেশি ক্লাসিফাইড হচ্ছে না। কারণ আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিছি, এবং এখানে মাহবুব আছে, উনি নিশ্চয়ই আমার সাথে একমত, গত 15 থেকে 18 বছরে যারা ইনভেস্টমেন্টে আসছে, যেসব জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এরা কেউই কিন্তু উইলফল ডিফল্টার না। হতে পারে একটা দুইটা, বাট মেজরিটি 99% কিন্তু ইজ এ অনেস্ট, সিনসিয়ার। এবং তাদেরকে কিন্তু আমাদের এখন এই জায়গাটাগুলি ব্যাংকের তরফ থেকে কিন্তু কাজ করে এই জায়গাগুলো কিন্তু প্রপোজাল ওনাদেরকে দিতে হবে। সেকেন্ড হলো যে অবশ্যই ব্যাংকেরও কিন্তু ক্যাপাসিটি বিল্ড আপের দরকার আছে। মানে ওই যে আনহেলদি কম্পিটিশন না করে, যাকে ফান্ডিং করতেছে, যে ইনভেস্টমেন্ট করতেছে, যে ইন্ডাস্ট্রির উপরে বা যে ব্যক্তির উপরে, তার ক্যাপাসিটি কি, তার আসলে মার্কেটিং থেকে আরম্ভ করে তার পেমেন্ট রিপেমেন্ট করার, তার এক্সপেরিয়েন্স, তার ইনস্টিটিউশনের ক্যাপাবিলিটি কি, এগুলি না জাজ করে যদি সে খালি চেহারা দেখে যদি দিতে থাকে, তাহলে কিন্তু ব্যাংকগুলো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাবে। সো আমি মনে করি যে ব্যাংক যেখানে বড় ইনভেস্টমেন্ট, বেশি বড় ইনভেস্টমেন্ট করে ফেলেছে 200, 300, 400 কোটি টাকা, ইভেন সেই বোর্ডে, সেই অর্গানাইজেশনের বোর্ডে ব্যাংকেরও উচিত যে তাদের তরফ থেকে কিন্তু সিএফও জাতীয় মানুষ, এই লেভেলের একটা মানুষ ওখানে দেওয়া। তাহলে কিন্তু ব্যাংকগুলি জানতে পারবে ওই অর্গানাইজেশন আসলে কতটুকু ট্রান্সপারেন্ট। অর্গানাইজেশন যদি ট্রান্সপারেন্ট হয়, সে কিন্তু তাকে এলাও করবে এবং হিল পে ফর ইট ইন দ্য বোর্ড। এবং ব্যাংকও কিন্তু জানতে পারবে যে এটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে কি যাচ্ছে না। যেটা ইউরোপ বলেন, আমেরিকায় বলেন, ওদের ওখানে যখন ওরা বড় ইনভেস্টমেন্টে যায়, ওদের বোর্ডের মধ্যে কিন্তু, অর্গানাইজেশন বোর্ডের মধ্যে কিন্তু ব্যাংকের নমিনেটেড প্রফেশনাল লোক একটা বসায় দেয়। এটা যে অনেস্ট ব্যবসায়ী, সে এটা কিন্তু খুব ইজিলি নিবে এবং হি ফিল রাদার কমফোর্টেবল যে ও তো আছে, ও দেখতেছে যে কখন আমার কি ফান্ডিং রিকোয়ারমেন্টটা কি হচ্ছে এবং কখন কিভাবে যাচ্ছে। এবং ব্যাংকও কিন্তু নিশ্চিন্ত হতে পারছে যে এই অর্গানাইজেশনটা আসলে কিভাবে হেলদি আছে বা না আছে। আমি মনে করি এই জায়গাটাও কিন্তু ওনারা ইচ্ছা করলে ইন্ট্রোডিউস করতে পারে, কারণ আমাদেরকে এখন আগামীর দিকে তাকাইতে হবে। যেগুলি উইলফুল, আমি কিন্তু এখনো বলতেছি, তাদেরকে কিন্তু এখন ওই জায়গায় স্টাক করে দিতে হবে। আদারওয়াইজ ওই যে যারা এখন কিন্তু মানে অনেকে পুরো প্রশ্ন করে, তফসিল young হতেই থাকবে generation আর অনেক সুবিধা brilliant। তারা নিতেই থাকবে। জি আনোয়ার পারভেজ, ধন্যবাদ Exactly. আপনাকে। যারা মাহবুবুর রহমান, শেষ প্রশ্ন আপনার কাছে আমার, সংক্ষেপে যদি আপনি উত্তর করেন, খেলাপি ঋণ বেড়ে যাবার ক্ষেত্রে ব্যাংকগুলোর নিজেদের দায় কতখানি, বিশেষ করে ভিন্ন ভিন্ন ব্যাংকের পরিচালকরা নিজেদের মধ্যে ঋণ ভাগ করে নেবার যে অভিযোগ রয়েছে, এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? প্রথমে কারণগুলো বলেছি, এর মধ্যে একটা কারণ ছিল যে আসলে আমাদের ব্যাংকারদেরও এখানে আমাদের যে ঠিক মতো ডিউ ডিলিজেন্স করা, ইউটিলাইজেশন অফ ফান্ড, কারণ একটা ব্যাপার খেয়াল করবেন, আমাদের কিন্তু বলা আছে বেসিক থিং, যে তফিক ভাবে আমাদেরকে জানবেন, উনি অবশ্যই পড়িয়েছেন, যে ইউজ অফ মানি, পারপাস অফ টেকিং দ্য লোন, এটা হচ্ছে আমাদের একটা একদম প্রথম লাইন, যে টাকাটা নিচ্ছেন তার পারপাসটা কি। এই পারপাসটাকে ইনশিওর করা কিন্তু অনেক সময় সম্ভব হয় না, ফর দ্য রিজনস আই অলরেডি হ্যাভ টোল্ড। অ্যাট দ্য সেম টাইম যেটা ক্যাপাসিটি বিল্ডিং, আপনি দেখেন এখানে আমার এখন 60টা কমার্শিয়াল ব্যাংক আছে, 60টা কমার্শিয়াল ব্যাংক এবং আরো বোধহয় আসছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখান থেকে চিন্তা করেন, এই 60টা কমার্শিয়াল ব্যাংকে আপনার 60টা সিও লাগবে, 60টা আপনার সিএফও লাগবে, আপনার 60টা রিস্ক অফিসার লাগবে, মাল্টিপল ক্রেডিট অফিসার লাগবে। আমাদের দেশে কিন্তু ওই লেভেল অফ ক্যাপাসিটি কিন্তু বিল্ড আপ করে না। আর যেটা হচ্ছে, যেহেতু অনেকগুলো ব্যাংক হচ্ছে, স্বাভাবিক একটু মোটামুটি ভালো হলে 60টা ব্যাংকে চলে যাচ্ছে, একটা লাভ দিয়ে বেতন বাড়ছে, আবার 60টা ব্যাংকে চলে যাচ্ছে। আমরা ওটা মার্সিনের মতো কিন্তু হয়ে গেছি, সেটা একটা ব্যাপার কিন্তু আমাদের আছেই।
তো এই যে কারণগুলো আছে এবং এই যে আনহেলদি কম্পিটিশন, একটু আগে যেটা বললেন 18টা ব্যাংকের মধ্যে একটা গ্রাহক 6,000 কোটি টাকা নিয়ে ডিফল্ট করেছে, কেন হয়েছে? এই যে যেমন আজকে আমি যেটা বললাম, আমি 1 কোটি দিয়েছি, পাশের ব্যাংক 2 কোটি দিয়েছে, তার পাশের ব্যাংক 4 কোটি দিয়েছে, এরকম ধরেন ওই কাস্টমারটা হয়তো প্রথম 2-3 বছর ভালো ছিল। যেটা বললাম হয় কি, মানুষের মধ্যে যখন লোভ এসে দানা বাঁধে তখনই সমস্যাগুলো হয়। এই কাস্টমারটা আপনি যদি হিস্ট্রি দেখেন, আমি জানি না কার কথা বলছেন, সে তো ইনিশিয়ালি ওয়াজ ভেরি গুড। আমি আপনাকে বলি, আমার এই 32 বছর ব্যাংকিং আমি অনেক ভালো ভালো কাস্টমার দিয়ে খারাপ হয়ে গেছে। যখনই দে ওয়েন্ট ফর ওভার এক্সপানশন, ওর বিজনেস থেকে বেরিয়ে পেরিফেরাল বিজনেস চলে গেছে, ওর না আনরিলেটেড ব্যবসা চলে গেছে, কোনো এক্সপিরিয়েন্স নাই। করতে হয়তো ধরেন ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, পাটকারে চলে গেছে হয়তো ই কমার্সে, করতে হয়তো আপনার ধরেন ফার্মাসিউটিক্যাল চলে গেছে হয়তো আপনার শিপ বিল্ডিং এ, হয়তো শিপ ব্রেকিং এ। এই যে জিনিসগুলো বোঝা, নিজের যে স্ট্রেংথ, সে এরিয়া অফ স্ট্রেংথ না বুঝে রাখতে পারলে, এবং আমি এজ এ ব্যাংকার আমারও কিন্তু দায়িত্ব আছে যে ফাইন যেতেই পারে, আজকে পারভেজ ভাই চিন্তা করতে পারে গার্মেন্টস না, আমি একটু এই ফার্মাসি যেতে যাই, তাহলে ইজি বিল্ডিং আমি ক্যাপাসিটি, উনি কি ফার্মাসির ব্যবসা বোঝে এরকম লোক কি নিয়ে আসতে পারছেন? আমার আপত্তি নেই যদি ফার্মাসির ব্যবসা করতে চান, ওর হয়তো ডিপ পকেট আছে, ইনভেস্টমেন্ট করার মতো টাকা আছে, সবই আছে। সো আমাদের ওই ক্যাশ ফ্লোটা বোঝা বেশি দরকার আমাদের। এই যে মানে আনফর্চুনেটলি এখানে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের ডিসক্লোজার। অনেক ইস্যু আছে, একজন ব্যবসায়িক নাম্বার অফ অ্যাকাউন্টস রাখেন, একটা রাখেন আরজিএসসির জন্য, একটা রাখেন এনবিআর এর জন্য, একটা রাখেন ব্যাংকের জন্য। দেখা যায় ব্যাংকেরটা ভেরি হেলদি, ওয়াইল ফর দ্য আরজিএসসি অথবা ট্যাক্সটা ইজ ডিফারেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের কিভাবে নতুন এখন আমাদের রেগুলেশন এসছে, এগুলোর যদি ঢালাও করে সাজানো যায়, যেটা একটু বলা গভর্নেন্সটা, সবারই কিন্তু গভর্নেন্সটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। একটু কথা হবে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, আর দে রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস অর দে আর ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, এটাও খেয়াল করতে হবে। সেখানে কিন্তু আই থিঙ্ক উই নিড টু রিলুক হু শুড বি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এখন প্রশ্নটা আরেকটাও, একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যে পয়সা পান আমাদের দেশের ব্যাংকে, হয়তো 8,000 টাকা উনি পান রিমুনারেশন, 10% কেটে রাখা হয়, 7,200 টাকা। 7,200 টাকার যে আছে, তৌফিক ভাইকে আমি বলি আমার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হন, উনি ফর 7,200 টাকা হোয়াট ইউ লুক এট, মাসে 3-4টা মিটিং হবে বা 2টা মিটিং হবে, ওনার যে লেভেল অফ মানে প্রোফাইল দেখতে হবে, যে লেভেল অফ ওনাকে অ্যাপ্রেজেন্ট দেখতে হবে, ওনাকে এটা মেক সেন্স করে? আজকে আপনি যদি পাশে শ্রীলঙ্কায় যাই, ইন্ডিয়াতে যাই, ওদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ওদের রেমুনারেশন অনেক বেশি। ইভেন আফগানিস্তানে ফর দ্যাট ম্যাটার একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বসে $40-50 পায়, এবং হি হ্যাজ গট সার্টেন রেসপন্সিবিলিটি। এবং এট দ্য সেম টাইম আরেকটা জিনিস, আমাদের ব্যাংকের বোর্ডে যেটা আছে, আমাদের বোর্ডের কম্পোজিশনটা আসলে উই নিড টু লুক এট। এখানে ইউ শুড হ্যাভ মোর প্রফেশনালস যারা এখানে থাকবে, যারা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। যেটা আমি বলছিলাম আফগানিস্তানের একটা ব্যাংকের একটা এক্সাম্পল শেষ করি, ওদের ওনাররা কিন্তু বসে না, তাদের শেয়ার হোল্ডাররা কিন্তু সেপারেটলি বছরে 2বার বসে, বাট দে হ্যাভ প্রফেশনাল সিটিং অন দ্য বোর্ড, যাদের সাথে বছরে 2বার বসে, ওরা ওদের স্ট্র্যাটেজি শেয়ার করে, কি চায়। এই বোর্ড মেম্বাররা বছরে 6বার বসে, দে সিট উইথ দ্য ম্যানেজমেন্ট। এইরকম কিছু একটা করতে হবে, তাহলে হয়তো আমরা এই প্রপার গভর্নেন্সটা ইমপ্লিমেন্ট করতে পারলে, এবং রাজনৈতিকভাবে যদি আমাদের সদিচ্ছাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি নিশ্চিত আমরা অনেক অসম্ভবকে সম্ভব করেছি। আমরা এই 49 বছরে আমরা কোথায় চলে গেছি, এটা সম্ভব। ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ করা সম্ভব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সুবিধা দিয়ে বা অনুকম্পা দেখিয়ে খেলাপি ঋণ কমিয়ে আনা কঠিন বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন ঋণ খেলাপি কমিয়ে আনতে হলে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও পরামর্শ আমলে নিয়ে খেলাপি কমিয়ে আনার কৌশল ঠিক করতে হবে। যে ধরনের ফর্মুলা প্রয়োগ করে বিশ্বের বিভিন্ন দেশ খেলাপি কমিয়ে আনায় সফলতা পেয়েছে, প্রয়োজনে তা অনুসরণ করতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপি করে আদালতের স্থগিতাদেশ নিয়ে বিলাসী জীবনযাপনের যে দৃষ্টান্ত দেশে চালু হয়েছে, তা থামাতে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ঋণ খেলাপিদের বহুমুখী কৌশলের ব্যাপারে সজাগ থাকতে হবে। নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মনে করছেন আজকের আলোচকরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.